81% ইকোনমি সাপোর্ট দেয় ব্যবসায়ীরা, আর রাজস্ব বোর্ড অমুক বোর্ড এটা সব সাধু ফেরেস্তা। নিজের আগে সৎ হন আপনারা, তারপরে অন্যদেরকে বলেন। আপনি নিজেই তো অসৎ কাজ করতেছেন। এই যে অপ্রদর্শিত যে সমস্ত কথাগুলি বললেন, এটা তো দরকারই হয় না। কাদের জন্য করা হয়েছে দেখেন আপনি। হাজার হাজার কোটি টাকার মালিক আমরা নিউজে দেখি। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই যেটি বদরুর রহমান সাহেব বলছিলেন যে প্রশাসনিক হয়রানির কথা বলছিলেন, আমরা সেখান থেকে আলোচনা করি। আপনার ব্যবসায়ী হিসেবে আপনার অভিজ্ঞতা কি, বা এই বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রাজস্ব দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা কি কমফোর্ট ফিল করেন কিনা? ধন্যবাদ। এতক্ষণ আমাদের মাননীয় সেই এনবিআরের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, উনি কিছু কথাগুলি বলে গেছেন। এটি কিন্তু অ্যাকচুয়ালি চিত্র। মানে শুধু ব্যবসায়ীদের গালি দিতে খুব মজা লাগে, কারণ টাকা দেয় ব্যবসায়ীরা। 81% ইকোনমি সাপোর্ট দেয় ব্যবসায়ীরা, আর রাজস্ব বোর্ড অমুক বোর্ড এটা সব সাধু ফেরেস্তা। তারা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, কাগজ কলম নিয়ে বসে, বিজ্ঞ এক একজন শিক্ষিত। এই দেশে আর শিক্ষিত লোক নাই, সব কিছু এরাই বুঝে। এইটাই হলো মূল চিত্র। এবং এই চিত্রটা হলো এই মিডিয়াম অ্যান্ড স্মল যারা ব্যবসায়ী, তাদের উপরে এইটা প্রয়োগ করা হয়, এই অ্যাপ্লাই করা হয় তাদের উপরে। এখন এই অ্যাপ্লাই করা যখন হয়, এইটা সংখ্যাটা সারা দেশেই হলো সবচেয়ে বেশি। আর যারা বড় লেভেলের, ওই যেটা বললেন যে ব্যাংকের মালিক হয়ে গেছে, ব্যাংকের মালিক হয়েছে কি, কোনো না কোনোভাবে টাকা সরকারি ব্যাংক থেকে আনছে, তাদের টেলিফোনে আসছে, এসে ব্যাংকের মালিক হয়ে গেছে, আর এইগুলি নিয়ে কোনো কথা বলেন না। আমরা জানি, আমি ডাইরেক্টলি নাম বললাম না, সবাই এখন জানেন, মুখে মুখেই এই মুখরোচক এই শব্দগুলি চলে আসছে। 6-7টা ব্যাংকের মালিক, সেই ব্যাংকটাও চলে গেছে, শেষ। 6-7টা ব্যাংক শেষ। আর একটা ব্যাংকে আবার বলছে যে এটাকেও আমরা ভালো করব, 1 বছরের ভেতর ভালো করব। সবাই বলতেছেন যে 6টা ব্যাংক তো করছেনি, আর ওইটা বাকি আছে। এখন আমরা চাইতেছি বাংলাদেশ ব্যাংকটা যে কবে ওই গ্রুপকে দিয়ে দিবে, বাংলাদেশ ব্যাংকটা দিলেই আমাদের 16 কলা পূর্ণ হয়ে যাবে। না, আপনি বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেন না, সাংবাদিক ঢুকতে দেন না। আপনি কিসের জন্য দেয় না? তার কারণ পুরনো একটা কথা আছে যে আপনার অন্ধকার ঘরে যদি সাপ থাকে, তাহলে সম্পূর্ণ ঘরটাই রিস্কি। কতগুলি কি সাপ আছে না আছে এইটা আর তখন বোঝা যায় না। তো আপনি অন্ধকারে রাখবেন। বাংলাদেশ ব্যাংক হলো স্টেট ব্যাংক, সেই ব্যাংক সারা পৃথিবীতে আছে, অনেক ব্যাংকই আছে এরকম। স্টেট ব্যাংকে সাংবাদিক যাইতে দেয় না, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি এত স্ট্রং, সেইখানে তাদের বোর্ডে কথা বলতে হয়, সাংবাদিক যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, তারপরে হলো সংসদীয় কমিটি থাকে, সেইখানে জবাবদিহি করতে হয়। একজন মন্ত্রী ইচ্ছা করলেই সে মুহূর্তের ভিতরে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবে, এইরকম কোনো স্কোপ নাই। আমরা টানি এরকম কিছু কাহিনী, যেই কাহিনীগুলি সাধারণত ওই যে আমাদের সাথে একটু মিল রাখা যায়, এইরকম কাহিনীগুলি আমরা টানি, আর ভালোগুলিকে আমরা কখনো টানি না। তা আমাদের এই যে সেক্টর বলেন, ব্যাংক বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বলেন, রাজস্ব বিভাগ বলেন, আমার শোরুমে এসে, জুয়েলারি যেহেতু আমার শোরুমে এসে আমাদের সেলসম্যানদের কাছে রাজস্ব বোর্ডের একজন সুপারিনটেন্ডেন্ট এবং একজন ইন্সপেক্টর, এরা এই লেভেলের আসছে, আইসা বলে যে আমরা তো ওই ইনকাম ট্যাক্সের লোকজন, আমাদের তো চা টা খাওয়ায়, আবার গিফটও দেয়, আর আমাদের কাছ থেকে মজুরি আর ভ্যাট ঠ্যাট কিন্তু রাখবেন না। তো ওরা যারা সেলসম্যান তারা তো মনে করছে যে এটা একটা সাংঘাতিক ব্যাপার, বড় অফিসার আবার কি করে। তো ওই সময় আমি ঢুকছি, আসার পরে তখন বললো যে এরকম। উনি খুব পায়ের উপরে পা রেখে তারপরে এগুলো, তখন স্বাভাবিকভাবে আমার ভিতরেও খুব ক্ষোভের জন্ম দিল যে তুমি ভ্যাট কালেকশন করো, ইনকাম ট্যাক্স কালেকশন করো, বা বিভিন্ন রকমের চাপ দাও ব্যবসায়ীদের, এখন বলো যে তুমি দিবে না। তাহলে এইটার এই সিস্টেমটা কেন হলো? নিজের আগে সৎ হন আপনারা, তারপরে অন্যদেরকে বলেন। আপনি নিজেই তো অসৎ কাজ করতেছেন। এই যে অপ্রদর্শিত যে সমস্ত কথাগুলি বললেন, এটা তো দরকারই হয় না। কাদের জন্য করা হয়েছে দেখেন আপনি। হাজার হাজার কোটি টাকার মালিক আমরা নিউজে দেখি, অমুকে রাজনীতি করে, অমুকে কি যুবকের একটা পার্টি করে,
মানে পার্টির একটা যুব পার্টির, হ্যাঁ, যুব পার্টির সাথে কোন রাজনৈতিক দল এটা বললাম না, তাদের 2000 কোটি টাকা অমুক জায়গাতে এইগুলি আছে, এই টাকাগুলি ক্যাসিনোতে টাকা আছে, এই টাকাগুলি এরা এই অপরিদর্শিত আয় এরা প্রদর্শন কখনোই করবে না। তারপরও দিচ্ছে, আনার জন্য দিচ্ছে, কিন্তু আপনাদের এই যে যে টাকাগুলি ব্যাংক লুট করা বলেন, এই যে যে আনফেয়ারনেস আর্ন করলো মাস্তানি করে বিভিন্ন, এই টাকাগুলি যদি দেশে থাকতো, দেশের মানুষকে কাজে লাগাইতো, এবং এই সরকারে যে সমস্ত অর্গানাইজেশন আছে যারা কালেক্ট করে, ভ্যাট কালেক্ট করে, অন্যান্য কিছু কালেক্ট করে, তারাও যদি সঠিকভাবে নিয়ম মেনে চলতো, তারা যদি সৎ হইতো, তাহলে এই যে বাজেট আমাদের বাংলাদেশে, এর অর্ধেক বাজেটে সুন্দর সঠিকভাবে যদি ব্যবহার করা যেত, এই টাকা দিয়ে আমাদের দেশ অনেক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কেমন বাজেট চাই শেষ দিকে চলে এসেছি। আপনি জানেন যে ডলারের দাম অর্থাৎ সরকার নির্দেশে 110 টাকা থেকে 117 টাকা করা হলো, 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এর আসলে ভুক্তভোগী কারা হবে? ব্যবসায়ীরা। আসলে যে দেখেন, এই ডলারের ব্যাপারটা বলেন, অন্যান্য কিছু বলেন, আমাদের রিজার্ভ এখন কত? এই গত পরশু দিনই অনেকগুলো পত্রিকা বের হয়েছে, মানে একেবারেই নিট যেই রিজার্ভ সেটা $13 বিলিয়ন নিচে। $13 বিলিয়ন। এই যে 18 কোটি লোকের দেশে $13 বিলিয়ন মানে কি যেমন তেমন একটা, যেখানে আপনি এত সাশ্রয় করে, এত কাট সিট করে, এত চেপে ধরে, তারপরে আপনি আনছেন $500 কোটি নিচে, আপনার মান্থলি চলে না। তার কারণ এই দেশ হলো ইম্পোর্ট নির্ভর, এক্সপোর্ট নির্ভর তো না। তো এই যে $200 কোটি সেভ করার পরও আপনার যদি এইরকম মান্থলি $200 কোটি সেভ হচ্ছে এত কিছুর পরে, খেজুর খাইলেন আপনি রোজার মাসে, যেইটা হলো 1 মাসই তো রোজার মাসে খায়, এই খেজুরের উপরে ট্যাক্স বসাই দিলেন যে আপনি চলতে পারতেছেন না। ধর্মপ্রাণ মুসলমানরা, তাদের একটা আবেগ থাকে যে খেজুর খাওয়াটা বড় একটা কিছু না, কিন্তু ওই আবেগটায় যে আমি ইফতারের সময় একটা খেজুর যদি খাই, আমার জন্য এটা মনের তৃপ্তি, আমি একটা সোয়াব হইল, এই সুন্নত। এখন এই সুন্নতটা উপরও আপনি ট্যাক্স বসাই দিছেন, তার কারণ আপনার ফান্ড চলে যাচ্ছে। তারপরে এইরকম অবস্থা কেন হইল? বাংলাদেশ ব্যাংকে আপনি ঢুকতে দেন না তথ্য জানার জন্য, এই আমেরিকান অ্যাম্বাসেডার ওই দিন গেল, সুর করে ঢুকতে দিয়ে দিচ্ছেন, তার কারণ এটা তো বড় জায়গা, ওইখানের দমক আপনার যতই বলেন, ওই জায়গার দমক আপনি সহ্য করতে পারবেন না। তারা যেইভাবে হোক তাদের সাথে কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হয়। আর আমাদের দেশের যারা আছেন সাংবাদিকরা বলেন, আমাদের দেশের মানুষরা আপনার কাছে তথ্য পাবে না। আমি যেহেতু জুয়েলারি সেক্টরের 5-6 বছর আগের ঘটনা, একটা মিটিংয়ে গেলাম বাংলাদেশ ব্যাংকে, ওইখানে ফরেন এক্সচেঞ্জের যিনি দায়িত্বে ছিলেন একজন জিএম, ওনার সাথে আমাদের এই গোল্ডের ব্যাপার নিয়ে বিভিন্ন কথা হইলো, ওই ডিলারশিপ লাইসেন্সের ব্যাপারে কথা প্রসঙ্গে উঠলো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গোল্ড কত আছে। আমি একবার 27 কেজি গোল্ড অকশনে কিনেছিলাম, তো ওনার কাছে বললাম যে আপনাদের কিভাবে, পত্রিকায় দেখলাম 40% গোল্ড আছে, একটা এয়ারপোর্টে সিজ করছেন, সেই গোল্ড আপনি টেস্ট করে পাইছেন 40%। কোনো আহম্মক আছে পৃথিবীতে যে যদি স্মাগলিং করে সে 40% গোল্ড আনবে কেন? হয় আনবে পিওর, না হলে অন্য কোনো ভালো একটা কিছু আনবে 40%। আর পৃথিবীর কোথাও গোল্ডে কিন্তু পার্সেন্টেজ হিসাবে কখনো অর্নামেন্ট হয় না, কোনোদিনও কোনো কিছু হয় না, হয় ক্যারেটে। 24 ক্যারেট হলো কনস্ট্যান্ট, পিওর গোল্ড হলো 24 ক্যারেট। 24 ভাগের কত ভাগ গোল্ড যত থাকে, যেমন 22 ভাগ গোল্ড আছে, 2 ভাগ আছে খাদ, ওইটাকে বলে 22 ক্যারেট। ওইটাকে পার্সেন্টেজ করা যায়, কিন্তু ক্যারেটই হলো মূল কথাটা। 40% কোনোদিনও একটা গোল্ডের রেশিও হইতে পারে না, কোনোদিনও হইতে পারে না। উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, এবং উনি যে বড় একজন সব জানতা আর আমরা কিছু জানি না বুঝি না, এই জিনিসটা ওনারা বুঝতেই চান না। তো এইরকম যদি সব ক্ষেত্রেই থাকে, যেটা আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এনবিআর উনি বললেন, অনেক কথা উনি তারপরও আমরা বলবো যেই দূষিত লোকগুলি কারা ওইখানে, কাদের দ্বারা ওইখানে নিয়ন্ত্রিত হয়, পোস্টিং হয়, এবং অযোগ্য ব্যক্তিগুলি, এইগুলি সব সময়ের জন্য, বারে বারে বলতেছি, সব সময়ের জন্য এই দেশ যারা গড়বে, এমপ্লয়ার যারা তৈরি করবে, এই ব্যবসায়ী 81% যারা ইকোনমি সাপোর্ট দিচ্ছে, এই ব্যবসায়ীদের উপরে শুধু শুধু চাপা। তাও কোন ক্লাসের ব্যবসায়ী? বড় ব্যবসায়ী স্যার বলে আপনি তার অফিসে যেয়ে
আপনি তার তোয়াজ করেন। আর মিডিয়াম এবং স্মল যারা ব্যবসায়ী আছে, যারা এইখানে বেশি এমপ্লয়ার তৈরি করে, যারা এই দেশের মানুষের রুটি রুজির সাথে ইনভলভ বেশি, তাদেরকে আপনি চাপতে থাকেন। উনার 1,20,00,000 টাকা দিছে, আর ওই শেষ দিকে চলে এসেছে, হাতে সময় নেই, ব্যাংক খালি করে নিয়ে চলে গেছে। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।